আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনি সাম্প্রতিককালে যেটা করেছেন এটা আসলে আমরা সবাই অভিভূত যে জননেত্রী শেখ হাসিনার যে ইন্টারন্যাশনাল প্রেস কনফারেন্সটা আয়োজন করেছিলেন সেটা অলমোস্ট 55 কোটি বার ভিউ হয়েছে, হয়তো 40 কোটি 42 কোটি মানুষ দেখেছে। তা আপনি যে এত বড় একটা আয়োজন করলেন, আমরা আপনাকে নিয়ে গর্বিত, আপনার টিমে যারা ছিল সবাইকে নিয়ে গর্বিত। তা আপনি কি কিছু অভিজ্ঞতা শেয়ার করবেন সেটার? না, ডেফিনেটলি এটা নিঃসন্দেহে সারা পৃথিবীতে বসবাসরত বাঙালিরা বিষয়টি দেখেছে, অনুষ্ঠানটি দেখেছে এবং প্রথমবারের মতো বঙ্গবন্ধু তনয়া জননেত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর দৌহিত্র আগামী দিনের যে তারুণ্যের প্রতীক, নেতৃত্বের কি বলে আমরা আশাবাদী সজীব ওয়াজেদ জয়, তিনি ওখানে কিনোট স্পিকার হিসেবে থেকে বক্তব্য দিয়েছেন এবং এই আন্তর্জাতিক মিডিয়ায় প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেছেন। এবং নিঃসন্দেহে সেটা শুধুমাত্র আমার একার কৃতিত্ব না, ইট ওয়াজ এ টিম এফোর্ট। জি। এবং সেই টিমে আপনারা দেখেছেন যে আমরা বিশেষ করে তারুণ্যের একটা উপস্থিতি রাখার আমরা চেষ্টা করেছি। এবং সজীব ওয়াজেদ জয় নিঃসন্দেহে তার স্পোক্সম্যানশিপ, তার লিডারশিপ এবং ক্যারিশমা ইনি ইতিমধ্যে প্রমাণ করেছেন। এবং আগামী দিনে যদি আওয়ামী লীগের রাজনীতির হাল ধরেন তিনি, নিঃসন্দেহে তার সামনে দাঁড়ানোর মতো লোক খুঁজে পাওয়া খুব কষ্ট হবে। আরেকজন চমৎকার বক্তা আমার পছন্দের এবং জননেত্রী শেখ হাসিনার রিকমেন্ডেড আমাদের সাবেক শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, অত্যন্ত চমৎকার বাচনভঙ্গি, উপস্থাপনা, যুক্তি দিয়ে উনি কথা বলতে পারেন। বাংলাদেশের কোটি কোটি মানুষের যে হার্ট থ্রোব ক্রিকেটার সাকিব আল হাসান সম্মত হয়েছিল যে আমাদের এই অনুষ্ঠানে সে উপস্থিত থেকে বক্তব্য রাখার কথা বলার। তো আর লন্ডনে বসবাসরত একজন গবেষক এবং সামরিক কর্মকর্তা পলাশ এই টিমে, এবং দিল্লিতে বিশেষ করে যে এই মানে কানেক্টিং ডট যে তরুণ করেছে, বিশেষ করে আমরা ডাকনাম ওকে ওয়ারিন বলে ডাকি, তো ওয়ারিন তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ওখানে ছিল। আমরা গর্বিত যে মাননীয় প্রধানমন্ত্রী প্রথমবারের মতো সাংবাদিকদের সামনে মুখোমুখি দাঁড়িয়ে উনি কথা বলেছেন এবং তার যে প্রতিধ্বনি, সেই প্রতিধ্বনি আপনি উল্লেখ করলেন যে আমিও দেখেছি এরকম 55 বা 60 কোটি ভিউ, এত ভিউ হয়েছে। এবং আমরা যখন ওখানে অনুষ্ঠান চলাকালীন অবস্থায় এফসিসির বোর্ডে আমরা যখন দেখছিলাম যে লাফিয়ে লাফিয়ে মানে ওখানে মানে দর্শকদের সংখ্যা বেড়ে যাচ্ছে, এক পর্যায়ে এফসিসির প্রেসিডেন্ট আমাকে বলছিলেন আমার পাশেই বসা যে 1.5 কোটির উপরে এখন ভিউ চলছে তাদের শুধুমাত্র একটা ওয়েবসাইটে। তাদের 5টা পোর্টাল লাইভ করেছে এটা, 10-এর অধিক আন্তর্জাতিক মিডিয়া রয়টার সহ তারা লাইভ করেছে। এবং আমরা অভিভূত হয়েছি এবং কোনো প্রশ্নই, এমন কোনো প্রশ্ন আসে নাই যে প্রশ্ন এড়িয়ে গেছি আমরা। তো আমি মনে করি যে সৌভাগ্যবান আমি একজন কর্মী যে এই মানে মিডিয়ার সামনে, আন্তর্জাতিক মিডিয়া যে মুহূর্তে বাংলাদেশের সকল মিডিয়া শ্বাস রুদ্ধ করা হয়েছে, ব্ল্যাক আউটে রাখা হয়েছে এবং নিয়ন্ত্রিত মিডিয়া, সেই মুহূর্তে আন্তর্জাতিক বিশ্বের প্রায় 350 সাংবাদিক সেখানে যারা রেজিস্ট্রেশন করেছিল, লিমিটেড টু, কারণ তাদেরকে এর বেশি অ্যাকোমোডেশন দেওয়া যাবে না দেখে আমরা রেজিস্ট্রেশন বন্ধ করে দিয়েছিলাম। মাত্র 2 ঘন্টার পাবলিসিটিতে রেজিস্ট্রেশন হয় 350। তো ফলে আপনি বুঝতেই পারেন যে এই ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়া পূর্ণ ছিল, আমরা সবাই দেখেছি, পরিপূর্ণ ছিল। জি, পরিপূর্ণ ছিল। এবং তাদের অতিরিক্ত আরো 2টা রুম এবং প্যাভিলিয়ন, বাইরের প্যাভিলিয়ন, সেখানেও একটা বড় টিভি স্ক্রিন দিয়ে সাংবাদিকদের বসার ব্যবস্থা করা ছিল। সবচেয়ে আমরা ফিল করছিলাম সেটা হচ্ছে যে এখানে একটা থ্রেট, কারণ বাংলাদেশ গভর্নমেন্ট কোনোভাবে এটাকে হতে দেবে না। তারা যত রকম প্রপাগান্ডা দরকার, যত রকম প্রেশার ক্রিয়েট করা দরকার সেটা করেছে। ইন্ডিয়ান গভর্নমেন্ট এইখানে কোনো দুর্ঘটনা ঘটতে পারে সেই আশঙ্কায় পুলিশ, তাদের স্পেশাল রেজিমেন্টাল ফোর্স প্লাস
মিলিটারি ডিপ্লয় করেছে। আমি খুব আশ্চর্য হয়েছে, সেখানে যাই বাইরে যাই দেখি সেটা একটা অত্যন্ত সিকিউরড পরিবেশ। তো আশা আমরা করতেই পারি, সেটি হলো যে বাংলাদেশে যে চরমভাবে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, যেখানে আইনের শাসন লুপ্ত, গণতন্ত্রহীনতা এবং মবক্রেসি, যেটা যেটা এই 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 সুদখোর ইউনূস যে মবের রাজত্ব চালু করেছে বাংলাদেশে, সেটা অব্যাহত আছে। আন্তর্জাতিক বিশ্বের কাছে সেই বিষয়টা আমরা তুলে ধরার জন্য আমরা চেষ্টা করেছি। সো এটা নিঃসন্দেহে আমি মনে করি নেতা কর্মীদের মধ্যে দেশে এবং বিদেশে জি, চরমভাবে আলোড়িত করেছে, উদ্বুদ্ধ করেছে। এবং এই ইভেন্টের ঠিক পরের দিন আমি কলকাতায় যাই। কলকাতায় বিশেষ করে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ যারা সেখানে অবস্থান করেন, আমার কয়েক ডজন নেতার সঙ্গে, অসংখ্য কর্মীর সঙ্গে সংগঠনের কথা হয়েছে। আমি দেখেছি তাদের মধ্যে একটা প্রাণোচ্ছল অবস্থা, এবং তারা কি করা যায়, কিভাবে জননেত্রী শেখ হাসিনা ডিসেম্বরের আগেই বাংলাদেশে যাবেন তার নিরাপত্তা নিশ্চিত করা, এবং এই জঙ্গিবাদী বিএনপি, জামাত, এনসিপির তাদের বিরুদ্ধে কি করে মোকাবেলা করা যায় তার সকল প্রস্তুতি তারা শুরু করেছেন। এটাই হচ্ছে আশার কথা। সিদ্দিকী ভাই, আপনি যেটা বললেন এটা আসলে এতটা আলোড়ন সৃষ্টি করেছে। আপনার সাথে কালকেও কথা হচ্ছিল যে আমি নেত্রীর স্পিচটাকে বাংলা করে আমার ইউটিউবে পড়েছিলাম। আজকে দেখলাম যে এটা 1,80,000 ভিউ হয়েছে শুধু এই মানে আমার ইউটিউবে। অনেকটা, এই ইউটিউব তো অত বেশি আপনার এখনো মানে ওইরকম উঠে নাই। তো এখান থেকে বোঝা যায় যে মানুষের কি পরিমাণ আগ্রহ জননেত্রী শেখ হাসিনার বক্তব্য শোনার জন্য। তারপরে আপনি যেটা বললেন সিকিউরিটি, এটা স্বাভাবিক আসলে। ভারতীয়রা তো বোঝে আপনারা এই ধরনের আয়োজন করলে আমাদের মানে আমরা তো জঙ্গিদের টার্গেটে থাকবো এখন, বাংলাদেশি জঙ্গিরা যারা 2024-এ জঙ্গি উত্থান করেছে। সুতরাং তারা যে 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 সেফটি মেজারটা নিয়েছে, এটা আমার কাছে অবাক করা কিছু মনে হচ্ছে না। আমার মনে হয় যে তারা সঠিক কাজটি করেছে। এবং ভারত রাষ্ট্রটা মুক্তিযুদ্ধের সময়ও আমাদের আসলে স্বাধীনতা লাভে যেভাবে সহায়তা করেছিল, এখনো তারা কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির সাথে আছে। এর কারণ আপনি জানেন যে অন্য অংশটা কিন্তু এরা কিন্তু বাংলাদেশের শুধু স্বাধীনতা বিরোধী না, এরা ভারতকে, হিন্দুদের প্রচন্ড ঘৃণা করে, সাম্প্রদায়িক শক্তি। ফলে ভারতেরও আসলে বাংলাদেশের আওয়ামী লীগ ছাড়া আর কোনো রাজনৈতিক মৈত্রী, তারা তো অনেক চেষ্টা করেছে, আমরা দেখেছি। মোহাম্মদ আলী ভাই, আমি আপনার কাছ থেকে এখন যেটা আসলে জানতে চাই, এর মধ্যে আপনার সাথে নেত্রীর বেশ কয়েকবার দেখা হয়েছে, ইন্টারাকশন হয়েছে, মানুষ নেত্রী সম্পর্কে অনেক কিছু জানতে চায়। আমি গত দিন একটা ভিডিও করছিলাম, আমি একটু বক্তব্য রাখছিলাম ওই সম্পর্কে। আমি ওনার দুটো ক্লিপ লাস্টে শুনলাম। উনি সেখানে কৃষকদের সারের অভাব নিয়ে কথা বলেছেন, বাকশাল নিয়ে কথা বলেছেন। আমার কাছে মনে হলো যে নেত্রীর বয়স এখন তো 79, মনে হলো যে 30 বছর বয়স কমে গিয়ে ওনার এখন 50 বছরের কণ্ঠ, শানিত কণ্ঠ আমি শুনলাম। আপনার অভিজ্ঞতাটা কি, আমাদের যদি একটু জানান আর কি। ধন্যবাদ আপনাকে। নেত্রীর সঙ্গে যে কথা বলার সুযোগ আমার হয়েছে, আমি যে বিষয়টি তার কাছে মানে আমি নিজেই উজ্জীবিত হয়েছি, সেটি হচ্ছে যে আমার একটা ভয় সঞ্চারিত হয়েছিল নিজের মনের মধ্যে, যে নেত্রী ঘোষণা দিলেন উনি প্রস্তুতি ছাড়া একটা সশস্ত্র বিপ্লবী, এই জামাত, শিবির, জঙ্গি বাহিনী, বিএনপি, যারা যারা তাদের অস্ত্রের ঝনঝনানি সারা দেশে, তার সঙ্গে আছে যে আমাদের সেনাবাহিনীর যে বিশ্বাসঘাতক অংশ, যারা যারা এই সরকারের সঙ্গে, দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, তারা এখনো ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে যারা মাঠে আছে, তার সঙ্গে আছে যে নিপীড়িত, নির্যাতিত পুলিশ সদস্য, যেখানে প্রায় তাদের 3,500 পুলিশ সদস্য জীবন দিয়েছে নির্মমভাবে। তারাও কিভাবে এই বিএনপি এবং ইউনূস সরকারের আমলে আওয়ামী লীগের উপরে, সেকুলার শ্রেণীর উপরে কিভাবে আক্রমণ চালাচ্ছে। জয় বাংলা এই শব্দ দুইটা কেউ বললে বা কোনোভাবে কোনো আওয়ামী লীগের পরিবারের কোনো সদস্য চিহ্নিত হলে তাদেরকে যেভাবে পিটিয়ে মবের আওতায় নিয়ে এসে তারপরে পুলিশ গ্রেপ্তার করে জেলে পাঠাচ্ছে। তো এরকম একটি অবস্থার মধ্যে নেত্রীর যে সুস্পষ্ট বক্তব্য, উনি কি করে ডিসেম্বরের মধ্যে দেশে ফিরতে চান, এই বিষয়টি আমার ওনার কাছে জানার আগ্রহ ছিল। এবং উনি যে কথাটা উত্তর দিয়েছেন সেটা হচ্ছে, আজকে যে আইয়ামে জাহেলিয়াতের যুগের মতো এই যে অত্যাচার, নিপীড়ন, ধর্ষণ, লুণ্ঠন বা অরাজকতা বাংলাদেশে চালু হচ্ছে, এটা উনি যদি দেশে ফেরত না যান তাহলে উনি বাংলাদেশের মানুষকে রক্ষা করতে পারা যাবে না।
জি। কারণ এটা জঙ্গিবাদের একটা ব্যাপক বিপণন এই 2 বছরের মধ্যে ঘটে গেছে বাংলাদেশে। তো সেই জায়গায় ললেসনেস যদি একটা দেশে থাকে, সেটা একটা ফেইল্ড স্টেটে রূপান্তরিত হবে খুব শিগগিরই। উনি যে দেশটাকে শনায় শনায় উন্নতির শিখরে নিয়ে এসেছিলেন, অর্থনীতিতে সমৃদ্ধ করেছিলেন, সেই বাংলাদেশ আজকে কি বলে দুর্ভিক্ষ পীড়িত একটি দেশের দিকে ধাবিত হচ্ছে। আমরা প্রতিনিয়ত খেটে খাওয়া মেহনতি মানুষের প্রতিধ্বনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারছি। কোনো মিডিয়া স্বাধীনভাবে তাদের সেই মত প্রকাশ করতে পারছে না, যেটা আগে আপনি সন্ধ্যার পরে টেলিভিশন খুললেই টকশোর মাধ্যমে বিভিন্ন বয়ান আমরা শুনতাম তথাকথিত কিছু বুদ্ধিজীবীদের কাছে। হ্যাঁ, এবং জালেম এবং জুলুম এই শব্দ তারা তারা সেখানে প্রয়োগ করেছিল। তারা গুম এবং খুনের যে অভিযোগ এনেছিল, মিথ্যাচার করে খোদ ইউএন হিউম্যান রাইটস কমিশনের যে প্রধান কমিশনার ভলকার তুর্ক, যে একটা ফিকটিশাস এস্টিমেটেড একটা নাম্বার যেটা ইউনুসের তৈরি করা, সেটা প্রচার করে মানুষকে বিভ্রান্ত করেছে। আজকে আপনি দেখেন যে 834 জন সরকারি হিসেবে তারা গেজেট প্রকাশ করেছে, জি। তার মধ্যে প্রায় 300 লোক জীবিত ফেরত এসেছে। অনেকে থানায় গিয়ে তারা বলতেছে আমি মারা যাইনি, আমি জীবিত আছি। তাদের পরিবার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ভাতা নিচ্ছে। হ্যাঁ, তো এই যে মিথ্যাচারের উপরে বিদেশি চক্রান্তে, ডিপ স্টেটের চক্রান্তে যেটা করা হলো, নেত্রীর মধ্যে ওইখানে তার জীবনের পরোয়া না করে উনি যে অঙ্গীকার ব্যক্ত করেছেন যে যা থাকে আমার কপালে, যদি আমি মারাও যাই, আমি আমার মাতৃভূমিতে জন্মভূমিতে গিয়ে আমি জীবন দেব। এবং সে জায়গায় তার বিশ্বাস যে কোটি কোটি মানুষ যারা নিপীড়িত, নির্যাতিত, যারা বুঝতে পারছে যে তারা একটা ভুলের মধ্যে, একটা বিভ্রান্তির ঘোরে তারা হয়তো অনেকেই রাস্তায় নেমে এসেছিল, তাদের জি। সেই ঘোর কেটে গেছে। এবং ইনুসের যে চক্রান্ত, মিষ্টি মিষ্টি কথা বলার যে প্রলোভন দেখিয়েছিল, জবের নাকি বন্যা বয়ে দেবে, আপনার আমাদের আর বিদেশে যেতে হবে না, বিদেশিরা আমাদের কাছে আসবে, রোহিঙ্গারা বাংলাদেশে গিয়ে আগামী ঈদে ঈদ পালন করবে, এই যে ভণ্ড, এই যে প্রতারক, মানে কয়েক যুগ ধরে এই বাংলাদেশের মানুষকে রক্ত শোষণ করেছে, তারপরে বিভ্রান্ত করেছে সর্বশেষ এসে, কারণ তার একটা টিকিট ছিল নোবেল পিস প্রাইজ, এবং সেটা কিনে নেওয়া হয়েছে। সেখানে টাকা দিয়ে অর্থের বিনিময়ে টেলিনর কোম্পানির সঙ্গে গ্রামীণ ফোনের যে চুক্তি সে করেছে, এবং তার সঙ্গে গ্রামীণ টেলিকম তার যে 34.2% শেয়ার, সেই শেয়ারের প্রতি বছরে প্রায় 1,500 থেকে 2,000 কোটি টাকার ডিভিডেন্ড, সেই ডিভিডেন্ড সে একা ডাইভার্ট করে আমাদের হিসাবে প্রায় 53,000 কোটি টাকা সে ওখান থেকে লোপাট করেছে, সে বিদেশে পাচার করেছে। এবং এই টাকা দিয়ে সে এই যে আসিফ নজরুলদের মতো, রেজওয়ানা হাসানদের মতো এই ধরনের চরিত্রহীন দুর্বৃত্তদেরকে উনি কিনে নিছে। তো নেত্রীর কাছে যে বিষয়টা, যে মেসেজটা, যে বঙ্গবন্ধু যেমন তার জীবনের পরোয়া করেন নাই, বাঙালি জাতির মুক্তির জন্য 23টা বছর সংগ্রাম করেছেন, 14 বছর জেলের প্রকোষ্ঠে কাটিয়েছিলেন, আমারও এটা তৃতীয়বার এক্সাইল লাইফ। হ্যাঁ, তো সেই লাইফে আমার আর কোনো চাওয়া পাওয়ার অন্য কিছু নাই। আমি ক্ষমতায় যাওয়ার জন্য, প্রধানমন্ত্রী হওয়ার জন্য দেশে ফিরতে চাই না। আমি চাই বাংলার জনগণ আজকে যে নিপীড়িত, নির্যাতিত, এবং এই বিদেশি এই এই ইয়ের কি বলে দখলদার বাহিনী, যারা ইতিমধ্যে আমেরিকার সঙ্গে তাদের যে কি বলে ভূ রাজনৈতিক স্বার্থ, সেটা রেসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্টের মধ্যে অলরেডি ইউনুসকে দিয়ে সই করে নিয়েছে। জি। সুতরাং বাংলাদেশ আজকে শৃঙ্খলিত, সত্যিকারের শৃঙ্খলিত। যে অভিযোগটা ভারতের বিরুদ্ধে দেয়া হয় অহরহ, সেই সুবিধাবাদী বুদ্ধিজীবীরা, তথাকথিত বুদ্ধিজীবীরা আজ কথা বলছে না, আজ কোনো কথা বলছেন না। বিশেষ করে কথা বলছে না, তারা নিশ্চুপ। এবং সত্যিকারের রক্ত শোষণ যাকে বলে, সে বিদেশি বেনিয়ারা আমাদের বাংলাদেশকে আজকে দখল করে নিয়েছে। আপনি জানেন যে 15 বছরের চুক্তিতে প্রতি বছর $1 বিলিয়ন শুধু গম কিনতে হবে তাদের ওখান থেকে, 7 লক্ষ মেট্রিক টন। মার্কেট প্রাইসে আপনি মনে করেন যে প্রায় $60 থেকে $70 বেশি পার মেট্রিক টনে। এবং বাংলাদেশের মতো একটা গরিব দেশ, যেখানে বার্গেনিং ক্যাপাসিটিটাকে লুপ্ত করে দিয়ে আমাদের এলএনজি কিনতে হবে, সয় প্রোডাক্ট কিনতে হবে, তাদের শুকরের মাংস থেকে হেন জিনিস নাই, চিজ টিজ এবং অন্যান্য সমস্ত কিছু তুলা সব তাদের ওখান থেকে আনতে হবে। তাহলে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জায়গাটা কোথায়? এছাড়া আমাদের সম্ভাবনাময় যে পোর্টগুলো, সে পোর্টগুলো তারা তাদের নিয়ন্ত্রণে নিয়ে গেছে। বিভিন্ন পোর্টে তাদের জাহাজ, সামরিক জাহাজ, তাদের বিমান সেখানে ল্যান্ড করবে, সেখানে তারা কি অপারেশন করবে,
সেই সমস্ত জিনিস করে নেওয়া হয়েছে। সুতরাং আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেমন আমাদের এই ভারতবর্ষকে একসময় দখল করে নিয়েছিল, তার খেসারত আমাদেরকে 200 বছর দিতে হয়েছে। আমরা আর একটা নতুন ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে আমরা আজকে পরাধীন। সেই পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তির জন্যই মহান আল্লাহ রব্বুল আলমিন হয়তো জননেত্রী শেখ হাসিনাকে জীবনে বাঁচিয়ে রেখেছে। উনি প্রতিজ্ঞাবদ্ধ, যে কোনো উপায়ে উনি ফিরবেন, এবং ওনার ওই জায়গায় সেই প্রতিশ্রুতিটা হচ্ছে যে আমি ফিরলে দেশে এবং বিদেশের কোটি কোটি মানুষ এই কাতারে সামিল হবে, আমার অন্য কোনো শক্তির প্রয়োজন নাই। এই যে দেশেই হবে, দৃঢ়চিত্ততা, দেশেই হবে সাহস, কোটি কোটি মানুষ। হ্যাঁ, তো সেই জায়গায় আমরা মনে করি যে ওনার এই যে মানে অকুতূভয় ঘোষণা, সাহস, এবং উনি তার প্রস্তুতি নিচ্ছেন, আমাদের আশাবাদের জায়গাটা ওই জায়গায়। আমি আপনার মাধ্যমে মানে দেশবাসীকে বা প্রবাসে যারা আমরা বসবাস করি বিভিন্ন মানুষ, তাদেরকে এই বার্তাটাই দিতে চাই, এমন কোন শক্তি নাই যে আওয়ামী লীগের মতো জনপ্রিয় 60 থেকে 70% মানুষের সমর্থন যে দলের পক্ষে, এককভাবে জননেত্রী শেখ হাসিনার সমর্থন 70%-এর উপরে। বিভিন্ন আন্তর্জাতিক জরিপে সেটা প্রমাণিত জি। হয়েছে। আমরা বিশ্বাস করি এই শক্তিকে, এবং আওয়ামী লীগ আজ পর্যন্ত জন্মের পর থেকে যত সংগ্রাম করেছে তাদের কোনো ইতিহাস নাই পরাজয়ের। না, পরাজয়ের কোনো ইতিহাস নেই, এবং শুধু বিজয়ের এবং রাজপথ দখল করার ইতিহাস আওয়ামী লীগের। এক্স্যাক্টলি। এবং আমরা আশাবাদী এই 26 সনের ডিসেম্বর মাসটাই হয়তো এই বিজয়ের মাস, আমাদের আর একটা বিজয় সূচিত হবে, এবং সেই বিজয়ে জননেত্রী শেখ হাসিনা প্রতিশ্রুতিবদ্ধ যে আগে অনেককে আমরা ক্ষমা করে দিয়েছিলাম, সেই রাজাকার আল বদর আল শামস, এবং মুক্তিযুদ্ধের পরে 75-এর সেই বিয়োগান্তক ঘটনায় জাতির পিতা বঙ্গবন্ধু তার সপরিবারে শাহাদাত বরণ করার পরে দেখা যায় যে বিশ্বাসঘাতক জিয়াউর রহমান সে রাজাকারদেরকে পুনর্বাসন করে, এবং 11,000 সেই যুদ্ধবন্দী যাদের বিচার করা হচ্ছিল তাদেরকে ছেড়ে দেয়। শাহ আজিজকে নিয়ে প্রধানমন্ত্রী বানায় চরম রাজাকার, কি বলে ইয়াকে ফেরত নিয়ে আসে, গোলাম আজমকে ফেরত নিয়ে এসে তার নাগরিকত্ব দেওয়া হয় যাদেরকে নাগরিকত্ব বাতিল করা হয়েছিল। এইটা ছিল আমাদের জন্য একটি বড় ভুল, কারণ জার্মানির দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই যে নাজি বাহিনীর কাউকে আজ পর্যন্ত স্পেয়ার করা হয় না। তো আমাদের বুঝে খুঁজে চিহ্নিত করে তালিকা করে তাদেরকে যে সাজা দেওয়া দরকার, রব্বুল আলামিন নিশ্চয়ই এই অন্যায়ের এই কঠিন ইসের দিনে, মানে নির্যাতন নিপীড়নের দিনে সেই সুযোগটা অবশ্যই দেবেন। এবং এবার যদি আমরা বাংলাদেশকে মুক্ত করতে পারি, সেই বাংলাদেশ সত্যিকারের একটা সাচ্চা বাংলাদেশ যেন হয়, যে এইখানে আর এই জয় বাংলা বললে যাদের উপরে ঝাঁপাইয়ে পড়ে, মুক্তিযোদ্ধাদের গলায় যারা জুতার মালা দেয়, এই মুক্তিযুদ্ধের সমস্ত মূল্যবোধকে নির্বাসনে পাঠানোর জন্য যারা চেষ্টা করছে, আশা করি নতুন প্রজন্মের এই মুক্তিযোদ্ধারা সেই অঙ্গীকার তারা বাস্তবায়ন করবে বাংলার মাটিতে। এই বার্তা জননেত্রী শেখ হাসিনার, এবং আমরাও অঙ্গীকার করেছি আপনার ঘোষণা দেওয়ার সাথে সাথে আমরা যে দেশে যেখানে যে অবস্থায় আছি আমরা ওই কাফেলায় সামিল হব, এবং ইনশাল্লাহ এই কাফেলাটা হবে পৃথিবীর ইতিহাসে অন্যতম একটা মুক্তিযুদ্ধ। এবং প্রয়োজনে উনি বলছেন হয়তো বা আমাদেরকে একটা গেরিলা যুদ্ধ করা লাগতে পারে। তো তার জন্য তোমাদের যার যে প্রস্তুতি আছে, যার যে দরকার আছে, বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণের সেই আহ্বানের মতো তোমরা তার প্রস্তুতি নাও। কারণ আমাদের জানা আছে এই নিরীহ গোপেচেরা বাঙালি জাতি তারা বঙ্গবন্ধুর 7ই মার্চের পরে তার সেই আহ্বানে কিভাবে সশস্ত্র হয়ে উঠেছিল। দা, কাস্তে, খন্তা, কুড়াল, যার যা কিছু আছে। এবার আমি আমার মুক্তিযুদ্ধের সময় দেখেছি যে নারীরা এই ছাই নিয়ে এসে, মরিচের গুঁড়া নিয়ে এসে তারা প্রতিরোধ যুদ্ধে দাঁড়ানোর জন্য তারা মিছিলে গেছে, শরিক হয়েছে। আমরা মনে করি আমাদের দেশীয় দালাল চক্র, সেই দালাল চক্র, এবং বিশেষ করে যারা যারা আজকে মির্জাফরি করেছে বাঙালির সাথে, যে যাদেরকে অর্থে বিত্তে আমরা বাংলাদেশে পুষছি এতদিন ধরে, যে সেনাবাহিনী, সেই সেনাবাহিনী তাদের যে দায়িত্ব, তাদের যে শপথ, যে সরকারের নির্দেশনা তাদের পালন করা, দেশ রক্ষা করা তাদের দায়িত্ব, তার সঙ্গে যারা বেইমানি করেছে, নতুন করে ভাবতে হবে এদের কি পালিয়ে পুষে আমরা মোটা তাজা করবো কিনা, নাকি আমরা সুইজারল্যান্ডের মতো যে দেশে আমাদের কোনো সেনাবাহিনীর দরকার নাই, যারা জীবনে কোনোদিন বার্মার সাথে, ভারতের সাথে বা পার্শ্ববর্তী চায়নার সাথে তারা কোনোদিন যুদ্ধে লিপ্ত হবে না, আমরা সে ধরনের একটা ওয়েলফেয়ার স্টেট
শান্তির স্টেট যেন আমরা করতে পারি, যে জঙ্গি মুক্ত, এটা হবে ওনার অঙ্গীকার। সিদ্দিকী ভাই, আপনার কথা শুনতে শুনতে আমি যেটা ভাবছিলাম, আমাদের আসলে এই স্বাধীনতা বিরোধীদের ব্যাপারে এসপার একটা করতে হবে। কিছুদিন পর পর বঙ্গবন্ধু আসবে, শেখ হাসিনা আসবে, দেশটাকে একটা লাইনে আনবে, আবার তারা এটাকে বিপথে নিবে। এটা তো আমরা বারবার হতে দিতে পারি না। ফলে এইবারের বিজয়ের পরে আমি বিশ্বাস করি যে আমাদের মধ্যে এখন সেই চেতনা এসেছে, এবং জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবার কিন্তু আমরা বাংলাদেশকে একেবারে বিশুদ্ধ একটা মুক্তিযুদ্ধের চেতনা সম্পন্ন বাংলাদেশ হিসাবে গড়তে পারবো। আর আপনার ভেতর থেকে আমি যে স্পিরিটটা দেখতে পাচ্ছি, আমি বিশ্বাস করি যে জননেত্রী শেখ হাসিনার সব কর্মী নেতা সবার মধ্যে আজকে এই স্পিরিটটা জাগ্রত হয়েছে। আমার আরেকটা জিনিস জানা দরকার, সিদ্দিকী ভাই, আপনি এই যে আমাদের একটা গুরুত্বপূর্ণ জায়গায় আপনি হাত দিয়েছেন, আমি আপনাকে এই জন্য বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই যে আপনি এই হিউম্যান রাইটসটা এখন দেখছেন। এই জায়গাটায় আমাদের কিন্তু যথেষ্ট ঘাটতি আছে। এই ব্যাপারে আপনার কি বিশেষ কোনো পরিকল্পনা আছে এই জিনিসটাকে ভবিষ্যতে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়া? আপনি যদি দেখেন একটু, আমি যদি অ্যাড করি, 2024-এর জঙ্গি উত্থানের পর বাংলাদেশে ইতিহাসে সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। আমরা যদি 21শে আগস্টের গ্রেনেড হামলা দেখি 2004 সালের, সেই একদিনের যে মানবাধিকার লঙ্ঘন, শেখ হাসিনা সরকারের 16 বছরের মানবাধিকার লঙ্ঘন এক জায়গায় করলে তার চেয়ে এই 21শে আগস্টের গ্রেনেড হামলার মানবাধিকার লঙ্ঘন বেশি। আবার যদি আমরা 1975 সালে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডে যে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, সেটা যদি আমরা এক পাল্লায় মাপি, সারা বাংলাদেশের এই যে যত অন্য মানবাধিকার লঙ্ঘন আছে তার চেয়ে এটার পাল্লা ভারী হয়। কিন্তু আমরা এটা ভালোভাবে বিদেশে বুঝাতে পারি নাই এখন পর্যন্ত, আমার কাছে সেইটা মনে হয়। সেজন্য আপনার কাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি মনে করি যে আপনাকে আমাদের সবার উৎসাহ দেওয়া উচিত, যে কোনো প্রয়োজনে সমর্থন দেওয়া উচিত, এবং আমাদের যেন একটা মানে শক্তিশালী মানবাধিকার প্ল্যাটফর্ম আপনার মাধ্যমে তৈরি হয়। আপনার পরিকল্পনা কি, বা আপনার এই বিষয়ে কোনো চিন্তা ভাবনা আছে কিনা? আপনি যথার্থই বলেছেন ভাই। আমরা সত্যিকারের এই টানা 15 বছর 7 মাস আমাদের দল আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশটাকে বদলে দেওয়ার পরিকল্পনা নিয়ে নিরলসভাবে কাজ করে এই ক্ষুধা দারিদ্র, মানে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস ইত্যাদি পীড়িত একটি দেশ, সেই দেশটাকে যে উচ্চতায় নিয়ে আসা হয়েছিল, তার পাশাপাশি বিরোধী যে শক্তি, বিশেষ করে পরাজিত শক্তি, মুক্তিযুদ্ধের সময়কার পরাজিত শক্তি, তারা কিন্তু তলে তলে তাদের পরিকল্পনা তারা তৈরি করেছে। আপনি একজন কূটনীতিক, রাষ্ট্রদূত হিসেবে আপনি আমার চেয়ে আরো ভালো জানেন যে শুধুমাত্র যুক্তরাষ্ট্রে বিএনপির 2014 সন থেকে 5টা লবিস্ট ফার্ম তাদের নিয়োগ করা ছিল, এবং সেই লবিস্ট ফার্ম গুলা এই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত 1 নম্বর পুরানা পল্টনের অ্যাড্রেসের। জামাতে ইসলামের 3টা লবিস্ট ফার্ম এখানে নিয়োজিত ছিল। আব্দুস সাত্তার নামে জনৈক তাদের জামাতের নেতা, মীর কাশেম আলীর ছেলে এখানে নিউ ইয়র্কে থাকতে, তার ভাই, এরা মিলিয়ে ওই ফার্ম গুলা তারা চালাইছে। তাদের লন্ডনের 2টা লবিস্ট ফার্ম সেখানে ছিল। তো তারা অব্যাহতভাবে মিথ্যা তথ্য, মানবাধিকার লঙ্ঘনের ইস্যু, গুম গুণ ইত্যাদির বিষয় নিয়ে সেখানে তুলে ধরেছে। আপনি লক্ষ্য করেছেন যে জাতিসংঘ কর্তৃক আওয়ামী লীগ সরকারের সময়ে আওয়ামী লীগ কি কি মানবাধিকার লঙ্ঘন করেছে সেগুলাকে তারা ফোকাস করেছে। তারা সামনে এনেছে আয়নাঘর নামে একটি মিথ্যা, একটা ফিকটিশাস একটা স্টোরি, যেটা কাল্পনিক একটা বিষয়, সেটা দেশি এবং বিদেশিরা খেয়েছে। আমাদের দন্যতা ওই জায়গায় যে আওয়ামী লীগ সরকার তারা এই দিকে কোন রকম অ্যাটেনশন দেয় নাই, এবং ক্ষমতার শেষ দিকে এসে একটা লবিস্ট ফার্ম নিয়োগ করা হয়েছিল, তারাও ফাংশনাল ছিল না। ফলে মিথ্যা তথ্য প্রচার অপপ্রচার তারা করে, এবং ইউনুসের 9টা 10টা লবিস্ট ফার্ম ইউনুসের নিজের এজেন্ট তৈরি করে সেখানে করা। তো আপনি জানেন যে ইউনুস ওয়াশিংটন পোস্টের মতো পত্রিকায় 15 পৃষ্ঠা বিজ্ঞাপন দিয়ে, যেখানে 1 পৃষ্ঠার বিজ্ঞাপন কোটি টাকার উপরে সেখানে খরচ হয়, সেটা দিয়ে সরকারের বিরুদ্ধে অপপ্রচার করেছে। আওয়ামী লীগ সরকার সেদিকে দৃষ্টি দেয়নি, তারা কাজের মধ্যে নিমগ্ন ছিল। আমার আজকের যে প্রসঙ্গটা যেটা আসছেন, মনে করেন যে জুলাইয়ের 16 তারিখ থেকে শুরু করে জুলাইয়ের 16 তারিখের প্রথম শহীদকে ঢাকা কলেজের ছাত্রলীগের সবুজ আলী, তাকে হাইলাইট করা হয় নাই। রংপুরের বিশ্ববিদ্যালয়ে সেখানে আবু সাইদ, যার গায়ে কোনো গুলি লাগে নাই, তার গায়ে যে টি শার্ট ছিল, টি শার্টের মধ্যে একটা ছিদ্র নাই, সে কি করে ওখানে মারা গেল?
তাকে নিয়ে যেয়ে পিটিয়ে মেরে 5 ঘন্টা পরে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। মুগ্ধের কথা শোনা যায় যে পানি বিতরণ করতে মারা গেছে, কিন্তু সে মুগ্ধ এখন সুইজারল্যান্ডে ঘুরে বেড়াচ্ছে বাইরে, শোনা যায়। তার কোথায় কবর দেওয়া হয়েছে, তার কি সুরথাল রিপোর্ট, কোনো কিছু নাই। এবং আমি দেখলাম মাসুদ কামাল যে টক শোতে যে সাংবাদিক কথা বলে, 291 জন সেই নিহত তারা ফেরত আসছে। তো প্রথম আলো পত্রিকা 41 জনের বাড়িতে গেছে, যে তাদের করেছে যে তারা শহীদ হয় নাই, তারা এখনো জীবিত। তো এগুলা দিনে দিনে বের হয়ে আসতেছে। এই যে তথ্যগুলা মানবাধিকার সংস্থাগুলোর কাছে তুলে ধরার আমাদের লোক ছিল না। তো সেক্ষেত্রে আমরা এই যে মানবাধিকার একটা প্ল্যাটফর্মে আমরা কাজ করছি, প্রতিনিয়ত যে ঘটনাগুলা ঘটছে সেগুলার ভিডিও ফুটেজ, ঘটনার বিবরণ, পত্রিকার লিংক, সেগুলা সহ আমরা প্রতিনিয়ত পশ্চিমা দেশের ল মেকার এবং মানবাধিকার সংগঠনগুলোর কাছে এবং আন্তর্জাতিক সংস্থা যেমন জাতিসংঘ তাদের কাছে পাঠাচ্ছি। তার সাথে সাথে যে জঙ্গি উত্থান, ব্যাপকভাবে বাংলাদেশের যে জঙ্গির উত্থান হয়েছে, আপনি দেখেছেন যে ইউএন এর সিকিউরিটি কাউন্সিলে তারা যে রেজলিউশন 30 পৃষ্ঠার রেজলিউশনের মধ্যে নিয়ে আসছে যে বাংলাদেশে আল কায়দার সেল তারা ট্রেস আউট করেছে এবং তাদেরকে সতর্ক করেছে। সো বাংলাদেশটাকে এখন হাব একটা তৈরি হচ্ছে, যেটা এই টেরোরিস্টদের হাজারের উপরে আটক এবং সাজাপ্রাপ্ত জঙ্গি তারা জেল থেকে ছাড়া পেয়েছে, সবাইকে ছেড়ে দিয়েছিল। তাদেরকে ধরার কোনো প্রয়াস নাই। আপনি দেখেছেন যে এই যে ছেড়ে দিয়েছে আইজি প্রিজন, সে এই বিষয়টা একটা প্রেস কনফারেন্সে পরিসংখ্যানটা মাত্র প্রচার করেছে, সাথে সাথে তার চাকরি, এই বিএনপি সরকার চাকরি খেয়ে ফেলেছে। মানে আপনি সত্যটা প্রকাশ করতে পারবেন না। এরপরে আপনি মনে করেন যে এই নিউ ইয়র্ক শহরে এসে জামাতের সেক্রেটারি সে ঘোষণা দিয়ে গেছে যে তার 50 লক্ষ সশস্ত্র যুবক রেডি আছে, যারা যে কোনো সময় গাজিয়াতুল হিন্দ করবে। হ্যাঁ, সে বাংলাদেশে 25 লক্ষ তারা সশস্ত্র, যারা ঘোড়ায় চড়ে বা অন্য কিছুতে চড়ে যায় আক্রমণ করবে, আর 25 লক্ষ ছড়ায় যাবে গেরিলা পদ্ধতিতে, তারা ভারত দখল করে নেবে। তারা সেই স্বপ্নে বিভোর। তো এটা শুধুমাত্র বাত কি বাত না, আমরা দেখেছি আসিফ মাহমুদ সজীব ভুইয়া সে বলেছে যদি আমরা 5 তারিখে আমাদের শেখ হাসিনা সরকারের পতন না ঘটতো, আমরা সশস্ত্র যুদ্ধে নামতাম। এই 3 আঙ্গুলে পোলা, আপনি চিন্তা করে দেখেন যে সশস্ত্রের একটা ঘোষণা তারা দিচ্ছে, যুদ্ধের প্রস্তুতি। আমি মনে করি এগুলো সব আত্মঘাতী জঙ্গি, সিদ্দিকী ভাই, এই প্রশিক্ষিত জঙ্গি, রাইট। তো এবং সে ধরা পড়েছে এয়ারপোর্টে, আপনি ম্যাগজিন সহ তার লাগেজের মধ্যে। তাহলে তার সেই স্নাইপার গান বা AK-47 রাইফেল সেটা কোথায়? আজও কিন্তু উদ্ধার করা হয়নি, তাকে গ্রেপ্তারও করা হয়নি, এখনো তারা হুঙ্কার দিচ্ছে। তো এই যে বাংলাদেশ আজকে জঙ্গিবাদের যে ব্যাপক অভয়ারণ্য তৈরি হয়েছে, তার সঙ্গে প্রতিনিয়ত মানবাধিকারের যে লঙ্ঘন, আপনার সহযোদ্ধা সহকর্মীরা, আপনি 15 জনের উপরে সচিব, সিনিয়র সচিব আজকে জেলে কেন? যারা শেখ হাসিনার সরকারের আমলে কেউ ক্যাবিনেট সেক্রেটারি, কেউ প্রিন্সিপাল সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাদের অভিযোগটা কি? সরকারের আমলে সিএসপি অফিসাররা তারা কাজ করবে না, তাদের দায়িত্ব পালন করবে না? প্রধান বিচারপতি একটা রায় দিয়েছে, সেই অভিযোগে বিচারপতি খায়রুল হককে হাতকড়া পরিয়ে জেলের প্রকোষ্ঠে পোড়া হয়েছে। আপনি দেখেছেন প্রধান নির্বাচন কমিশনারকে কি করে তাকে জুতা পিটা করা হয়েছে, একজন বীর মুক্তিযোদ্ধা, এবং তাকে জেলের প্রকোষ্ঠে পোড়া হয়েছে। ইতিহাসে মুক্তিযুদ্ধের পর বাংলাদেশে এরকম নারকীয় মানে অব্যবস্থাপনা, নির্যাতন, নিপীড়ন আর কোথাও নাই। এবং এই 2 বছরের মাথায় কাউকে জামিন দেওয়া হচ্ছে না, সবাই হত্যা মামলার আসামি। এবং এই যে মিথ্যা মামলা, এবং 2 বছরের ঊর্ধ্বে তাদের জামিন অযোগ্য, তারা জামিন পাচ্ছে না, এবং কারাগারে তারা ঢুকতেছে, কারাগারে বের হয়ে আসতেছে লাশ হয়ে। সো এই যে ষড়যন্ত্র, আমরা মনে করি যে 75-এর 15ই আগস্টে বঙ্গবন্ধুর পরিবারের যে 18 জন সদস্যকে হত্যা করে, ওরা সেখানে ক্ষান্ত হয় নাই। ওরা 23 নম্বর জেল খাতায় জাতীয় 4 নেতাকে হত্যা করেছে, যাতে আর আওয়ামী লীগের পুনরুত্থান না হয়। তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি যে 21শে আগস্টের গ্রেনেড হামলায় ভাগ্যক্রমে বেঁচে যাওয়া জননেত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের সকল শীর্ষ নেতাকে একদিনে এই 15টা-20টা গ্রেনেড ছুড়ে হত্যা করার তারা পরিকল্পনা করেছিল। সেই পরিকল্পনার মূল মাস্টার মাইন্ড বেগম খালেদা জিয়া, আজকের প্রধানমন্ত্রী তারেক রহমান, বাবর এবং অন্যান্যরা, তারা আজকে ক্ষমতায়। কোন পদ্ধতিতে ক্ষমতায় আমরা দেখছি? এই আওয়ামী লীগের শীর্ষ নেতা, আমরা জানি নাটোরের মমতাজউদ্দিন,
কি বলে গাজীপুরের আহসানুল্লাহ মাস্টার, খুলনার কি বলে মঞ্জুরুল ইমাম, শাহ এম এস কিবরিয়া, কিবরিয়া। এদের মতো নামি দামি মানে কি বলে আওয়ামী লীগের শীর্ষ নেতাদেরকে গুলি করে গ্রেনেড মেরে হত্যা করেছে। কারা করেছে? আহসানুল্লাহ মাস্টারের প্রধান আসামি যুব দলের নেতা, যার সাজা হয়েছে। শাহ এম এস কিবরিয়ার হত্যার বিচারই হয়নি আজ পর্যন্ত, কে তাকে হত্যা করলো এবং তার জাতি জানতে পারেনি। সো এই যে হত্যার মিশনের পাশাপাশি জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার যে প্রয়াস এই 5ই আগস্টে ছিল, মহান ভাগ্য কি বলে ভাগ্যক্রমে আল্লাহ পাকের রহমতে পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্র ভারতের সরকারের সহযোগিতায় ওনার প্রাণ বেঁচে গেছে। আমি যেটা বিশ্বাস করি বা করতে চাই, আজকে চরমভাবে যেটা মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, আমাদের প্রত্যেকের দায়িত্ব এই যে সোশ্যাল মিডিয়ার কল্যাণে যত ঘটনা ঘটতেছে সেগুলাকে কম্পাইল করে অথেন্টিক ইনফরমেশন পশ্চিমা বিশ্বের কাছে তুলে ধরা। দেখো আমাদের বাংলাদেশে কি হচ্ছে, জি। তাদের কাছে তুলে ধরা যে বাংলাদেশের সর্ববৃহৎ এবং প্রাচীনতম দল আওয়ামী লীগের মতো দলকে একটা লেম এক্সকিউজ দিয়ে তাদের রাজনৈতিক কর্মকাণ্ডের উপরে নিষেধাজ্ঞা আরোপ করে তাদেরকে ব্যান করে এক পেশে একটা নির্বাচন করা হয়েছে। যারা আমাদেরকে লেকচার দিয়েছে যে আওয়ামী লীগের আমলে 2014, 18, 24-এর নির্বাচন সুষ্ঠু হয়নি, তাদের লেকচার হলো যে 50%, মিনিমাম 50% মানুষের জনমতের একটা দল, সেই দলকে ব্যান করে রেখে আমি আর মামুরা তারা নির্বাচন করেছে, বিএনপি আর জামাত আর এনসিপি নামক ওই 3 দিনের জন্ম নেওয়া একটা দল, সেই দলকে নিয়ে তারা নাকি আমাদের সেনাপ্রধান বলে নাকি ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন হয়েছে। এই যে বক ধার্মিক সেনাপ্রধান, সে আপনি দেখছেন যে তার ভিতরে লুকায়িত যে হিংস্রতা তা তার চেহারার মধ্যে আসছে। সেই গোপালগঞ্জে কি করলো? গোপালগঞ্জে যে ব্রুটাল হত্যাকাণ্ড সংঘটিত করেছে, গণহত্যা করেছে, তার তার কি বলে ফুটেজ, তার ডকুমেন্টেশন আন্তর্জাতিক মহলে আমরা তুলে ধরছি, জাতিসংঘের কাছে তুলে ধরছি। আমরা কোশ্চেন করছি যে এই সেনাবাহিনী যে তার নিজের দেশে মানবাধিকার লঙ্ঘন করে চরমভাবে এবং তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা থাকা সত্ত্বেও বাংলাদেশে প্রতিদিনের ঘটে যাওয়া যত হত্যাকাণ্ড, যত মব ভায়োলেন্স এবং যত ধর্ষণ সংঘটিত হচ্ছে, তারা কোথাও ইন্টারফেয়ার করতেছে না। তাদের সামনে 32 নম্বর বাংলাদেশের জন্মের যে সূতিকাগার, হ্যাঁ, যেটা বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের অধীনে দেওয়া একটা জাদুঘর সেখানে করা হয়েছিল, সেটাকে গুড়িয়ে দেওয়া হয়েছে, পুনঃ ধ্বংস করা হয়েছে, মিলিটারি পুলিশ সেখানে দাঁড়িয়ে থাকছে। এগুলা হচ্ছে ন্যাশনাল হেরিটেজ, সেটা রক্ষা করে নাই আমাদের এই দেশপ্রেমিক সকল সেনাবাহিনী। তো সেই সেনাবাহিনীর সেনাপ্রধান আমি দেখে আশ্চর্য হই, সে এখন ফতুয়া দেয় যে বাংলাদেশে কি বলে, সে শব্দটা একটা ব্যবহার করেছে, বিদাতে ভরে গেছে নাকি, বিদাতে ভরে গেছে। ওনার মুখ থেকে আমরা প্রথম শুনেছি আমিরে জামাত, একটা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের প্রধানের সঙ্গে আওয়ামী লীগের সরকার ক্ষমতায় থাকা অবস্থায় সে ক্যান্টনমেন্টে তাকে ডেকে নিয়ে মিটিং করেছে। এই ওয়াকার ছোটবেলা থেকে রেডিকালাইজড, এখন আমাদের কোনো সন্দেহ নাই। আমাদের দুঃখ, আমরা তাকে চিনতে পারি নাই, বুঝতে পারি নাই। শোনা যায় আত্মীয়তার সূত্রে তার এই প্রিভিলেজ, এই পদে যাওয়ার, এবং সে মাত্র 17 দিনের মাথায় ক্ষমতায় এসে তার সেই ইচ্ছা পূরণ সে করে এখন বকধার্মিক সে দাঁড়িয়ে রাখছে, সে টাকনুর উপরে প্যান্ট পরে, সে হজ করে আসছে। যে যত অপরাধ করে সে তাড়াতাড়ি হয়তো তার অনুশোচনায়, তার পাপ বোধ থেকে, পঙ্কিলতা থেকে তার মনের মধ্যে মনে হয় যে ওই পাপ থেকে স্খলন করে আসি, আমি মক্কা শরীফ থেকে ঘুরে আসলাম, বোধহয় আল্লাহ মাফ করে দেবে। আমরা দেখতে চাই আমাদের এই প্রজন্ম, এই ধরনের মির্জাফর, এই ধরনের মোশতাকরা, এই ধরনের বেঈমানরা বাংলার মাটিতে যেন তাদের বিচার হয় এবং উপযুক্ত শাস্তি তারা পায়। আপনি মানবাধিকার যে বিষয়টা, তার সঙ্গে জাস্ট একটা বিষয় বলে আমি আমার বক্তব্য শেষ করব, সেটি হচ্ছে যে আমাদের আওয়ামী লীগের মানে সাইবার যোদ্ধা, আমরা শুনেছি যে আওয়ামী লীগ সরকারের আমলে নাকি আইসিটি মন্ত্রণালয়ের অধীনে লক্ষ লক্ষ সাইবার যোদ্ধা তৈরি করা হয়েছিল, আপনি জানবেন ভালো করে। বেশিরভাগ পরে লাল বদর হয়ে গেছে। হ্যাঁ, আমাদের সিআরআই ছিল, সেখানে এই ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে, হাজার হাজার যুবক, লক্ষ লক্ষ যুবককে তৈরি করা হয়েছে। কিন্তু আমরা আমাদের সরকারের আমলে এই সাইবার যোদ্ধা, অনলাইনে যোদ্ধাদেরকে আমরা দেখি না, এখনো দেখি না। আমাদের সাইবার ওয়ার্ডে প্রশিক্ষিত যুবকদেরকে, ছাত্রদেরকে সেখানে সংযুক্ত করতে হবে, সক্রিয় করতে হবে, প্রতিবাদী হয়ে উঠতে হবে। যে যেখানে পারি, যার যতটুকু সামর্থ্য আছে সেটা নিয়ে পশ্চিমা বিশ্ব সহ সারা বিশ্বে জানান দিতে হবে
তাহলেই আমাদের দিন ঘুরবে। ইতিমধ্যে আমরা দেখেছি যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, ইউএন হিউম্যান রাইটস ওয়াচ, তারপর সিপিজে তারা বিবৃতি দিয়ে এই এই মানবাধিকার লঙ্ঘন এবং যেখানে ফ্রিডম অফ এক্সপ্রেশন যে দেশে কেড়ে নেওয়া হয়েছে, ফ্রিডম অফ স্পিচ কেড়ে নেওয়া হয়েছে, সাংবাদিক আপনার কি বলে হাজার হাজার সাংবাদিকের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে, অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হয়েছে, নামি দামি সাংবাদিক এবং সম্পাদক থেকে জেলে পুরে রাখা হয়েছে হত্যা মামলায়। সো এই যে গণতন্ত্রহীনতা, মানবাধিকারের লঙ্ঘন, আপনার গণতন্ত্রের প্রধান যে শর্ত আপনার ফ্রিডম অফ অ্যাসেম্বলি, ফ্রিডম অফ এক্সপ্রেশন এবং সকল দলের অংশগ্রহণে নির্বাচন, জি, অতিবিলম্বে আমরা সেই বিষয়গুলোর দাবি জানাচ্ছি যে যাতে অবিলম্বে আওয়ামী লীগের উপরে ইম্পোজড নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক, তাদের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেওয়া হোক, তারপরে অবিলম্বে নির্বাচন দেওয়া হোক। জনগণ যে দলকে নির্বাচিত করবে তারাই দেশ শাসন করবে। ওই উড়িয়ায় সে সাজাপ্রাপ্ত যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি আদালতে হাজিরা না দিয়ে সে কি করে আজকে প্রধানমন্ত্রী চেয়ারে বসে, সে বিষয়গুলো খুবই প্রশ্ন তুলতে হবে। প্রশ্ন, কিন্তু কিভাবে এটা সম্ভব হয়? এটা কোনো সভ্য দেশে সম্ভব? কোন সভ্যতা সে সম্ভব না। মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাবর কি করে সেখানে বের হয়ে আসে, সে কি বলে শোনা যায় সে নাকি আবার পার্লামেন্টে যাচ্ছে, সে নাকি স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে আবার। এবং আমরা বাবরের মুখে শুনেছি কি করে সেই 10 টাকা কষ্ট মামলা, মানে 10 টাকা কষ্ট কিভাবে আমদানি করা হয়েছে, কিভাবে 21 আগস্ট গ্রেনেড হামলার পরিকল্পনা করা হয়েছে, কারা কোন জায়গায় কার বাসায় বসে মিটিং হয়েছিল, আমরা তার কাছ থেকে শুনেছি। সেই খুনিদের সরকার আবার এখানে ক্ষমতাসীন হয়েছে। আমি মনে করি এরা হচ্ছে সেই সরকার যারা 71-এর পরাজিত শক্তি, সেই পরাজিত শক্তি আওয়ামী লীগ ভার্সেস সেই পরাজিত শক্তি, তাদের আজকে ব্যাটেল ফিল্ডের সামনাসামনি আমরা। এদের সাথে যে যুদ্ধ, সেই যুদ্ধটা এত সহজ না, এটা কঠিন যুদ্ধ হবে, হয়তোবা রক্তের হোলি গঙ্গা বয়ে যাবে, তা না হলে এই দেশকে, দেশ মাতৃকাকে আমরা উদ্ধার করতে পারবো না। সুতরাং আমাদের শপথ নেওয়ার দিন এই অভিশপ্ত এবং শোকাবহ আগস্ট মাসে, যে আগস্ট মাসটায় পরিপূর্ণভাবে আওয়ামী লীগের উপরে একের পর এক আঘাত এসেছে, আমরা যেন এর প্রতিশোধটা ডিসেম্বর মাসের মতো বিজয় দিয়ে আমরা আবার সূচিত করতে পারি, আবার যেন পূর্ব দিগন্তে সেই লাল সূর্য আমরা দেখতে পারি, সেখানে আমাদের এই লাল সবুজের পতাকা পথ করে মানে উড্ডীন হবে এবং তার নেতৃত্ব দিবেন বঙ্গবন্ধুর বেঁচে যাওয়া জননেত্রী শেখ হাসিনা। এটা আমাদের আশাবাদ। ধন্যবাদ সিদ্দিকী ভাই, আপনি খুব সুন্দর করে কনক্লুড করলেন। আমি শুধু একটা জিনিস আপনার ওইখান থেকে, আপনার এই কথাগুলোতে এত গুরুত্বপূর্ণ জিনিস আছে সামনে আনার, একটা জিনিস আনতে চাই। দেখেন, আপনি যে আওয়ামী লীগের অনেকগুলো নেতাকে এই যে বিএনপি বা অন্যরা হত্যা করেছে, আমাদের তো কোনো ইতিহাস নাই যে আওয়ামী লীগ গিয়ে বিএনপির বা জামাতের লোকজনকে এইভাবে হত্যা করে। আছে কি এই ধরনের কোনো ইতিহাস? এক্স্যাক্টলি যে তারা এরকম দেখাতে পারবে না। আমি তো কিছু নাম মাত্র বললাম, অসংখ্য অসংখ্য হত্যাকাণ্ড, রক্তের হোলি খেলা করেছে। আপনি যদি একটু পিছন ফিরে দেখেন, আপনি একজন কূটনীতিক এবং রাষ্ট্রদূত হারুন আল রশিদ ভাই, 77 সনে জিয়াউর রহমান এই বিমান বাহিনীর তথাকথিত সেই কি বলে সেই কুর উপলক্ষে 1143 জন সেনা এবং সেনা সদস্য অফিসারদেরকে হত্যা করেছে, ফাঁসি দিয়েছে। এবং জিয়াউর রহমানের আমলে হাজার হাজার মুক্তিযোদ্ধা, তাদেরকে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হয়েছে। ইভেন এই 82 সনে যখন জিয়াউর রহমান নিহত হন চট্টগ্রাম সার্কিট হাউসে, তার বিচার না করে সেনাবাহিনীর কি বলে তথাকথিত নামকাস্তে একটি বিচার করে 12 জন মুক্তিযোদ্ধা সেনা অফিসারকে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হয়। যাদের মুখে রাম নাম, বেগম খালেদা জিয়ার আমলে ক্লিন হার্ট অপারেশনের নামে 58 জন আওয়ামী লীগ বা এই সমমনা সেকুলার মানুষদেরকে হত্যা করা হয়। এটাকে গুম খুনের আওতায় তারা কোনোদিন আনে না। অথচ আওয়ামী লীগের নামে হ্যাঁ কিছু জঙ্গি, কিছু সন্ত্রাসী, তাদেরকে হয়তো র্যাব বা পুলিশ বা সেনাবাহিনী তারা হত্যা করেছে, কিন্তু তারপরেও আজকের এই যে কর্নেল হাসিনুর রহমান নামক যে বিষ বৃক্ষ, এদের মতো কি বলে মেজর জিয়া ইত্যাদি সহ এরকম কিছু কিছু অসুবিধার যারা র্যাবে ছিল, যারা এই এক্সট্রা জুডিশিয়াল কিলিং গুলা করেছে চট্টগ্রামে, তার তথ্য আছে। যার শাস্তি স্বরূপ এই হাসিনুরদেরকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল কোর্ট মার্শালের মাধ্যমে। এই বিএনপি সরকার ফেরত এসে গোলাম আজমের পুত্র, কুপুত্র, একটা মিথ্যাবাদী, যে জেলখানার মধ্যে
12 বছর নাকি সেই একটা গামছা দিয়ে গোসল করছে, মুখ মুছছে, অজু করছে, ইত্যাদি সেই করছে, তার গামছা ভাঁজ নতুন রয়ে ভাঙে নাই। গেছে। গামছার নতুন রেখেছে, তার ভাঁজও ভাঙে নাই। সে নাকি আকাশ, সূর্য, আলো কিছু দেখতে পারতো না, অথচ সে রুমের মধ্যে ছিল, এয়ার কন্ডিশন রুম, এবং সেখানে 2টা উইন্ডো আছে, সে উইন্ডো দিয়ে বাইরে দেখা যায়। সেটা পরিদর্শন করেছে সম্প্রতি প্রসিকিউশন টিমের একজন লয়ার, তিনি ব্যাখ্যা করেছেন, বলেছেন। এবং তার এই ইয়েতে আয়নাঘরে থাকাকালীন অবস্থায় তার 2 সন্তান জন্ম নিছে। আমি জানি না এটা কি তার ঔরজাত না অন্য কেউ পয়দা করে দিছে। তো এই ধরনের মিথ্যাবাদী, এই ধরনের ষড়যন্ত্রকারী, তাদেরকে কি বলে, বিএনপি লেফটেন্যান্ট জেনারেল পদে, তার ব্রিগেডিয়ার থেকে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দিয়েছে। তাকে 2 কোটি টাকার ক্যাশ দেওয়া হয়েছে, 1 কোটি টাকার ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। এই টাকাটা কি এই বিএনপি সরকারের বাবার? কিন্তু এটা তো রাষ্ট্রের সাথে বেয়াদবি সিদ্দিকী ভাই, মুক্তিযুদ্ধের চেতনার সাথে বেয়াদবি, বিশ্বাসঘাতকতা। না না, চরম ভাবে। এবং 153 জন না 157 জনকে এইভাবে চাকরিতে পুনর্নিয়োগ দিয়ে, তাদেরকে প্রমোশন দিয়ে, তাদেরকে শত শত কোটি টাকা তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। আমাদের দুর্ভাগ্য সেটি হচ্ছে যে মুক্তিযুদ্ধের পরে সেই হিমালয় সম হৃদয়ের অধিকারী বঙ্গবন্ধু মুজিব, তিনি এই রাজাকার আলবদর বিশ্বাসঘাতক বাহিনীদেরকে তিনি মানে কিছু বলে গুরুতর অপরাধ ছাড়াও তাদেরকে ক্ষমা করেছিলেন। আর এই মুক্তিযুদ্ধের পিঠে কুঠারাঘাত করলো মুক্তিযুদ্ধেরই একজন সেক্টর কমান্ডার, যে মুক্তিযুদ্ধের সময়ে বিশ্বাসঘাতকতা করেছে। তার অনেক নজির অনেকভাবে আমাদের সামনে এসে পৌঁছেছে। সেই জিয়াউর রহমান, তাদেরকে নিয়ে এসে 12 ভাজেলে একটি দল করলো, সেই দলের নাম হচ্ছে বিএনপি, আজকের বিএনপি। তো আমি মনে করি যে আমাদের সেখান থেকে শিক্ষা নেওয়া দরকার। প্রতিটি দেশপ্রেমিক জনগণ, যাদের সেই 30 লাখ শহীদের রক্ত, 2.5 লক্ষ মা বোনের সম্ভ্রম, এর বিনিময়ে যে দেশ, সেই দেশ আজকে আমরা হারিয়েছি, তার পুনরুদ্ধার করতে হবে, ব্রত নিতে হবে, এবং এই মুক্তিযুদ্ধে আমাদের জয়ী হতে হবে। এবং আমি আত্মবিশ্বাসী, কোটি কোটি মানুষ যে দলের সমর্থক, এবং শুধু আওয়ামী লীগের নেতাকর্মী না, আজকে সাধারণ জনসাধারণ, তারা প্রাণের ভয় না করে তার প্রকাশ্যে মিডিয়াতে সামনাসামনি এসে কথা বলছে। অনেকে নির্যাতিত হচ্ছে। আমি উজ্জীবিত হই বাংলাদেশের রিক্সা চালক, এই যে সিএনজি চালক, অন্যান্য ছোটখাটো ব্যবসায়ী যারা ভ্যানের উপরে শাকসবজি তরিতরকারি বিক্রি করে, তারাও আজকে তার প্রতিধ্বনি করছে। আমি বিশ্বাস করি এই শত কোটি মানুষের আর্তনাদ, কোটি কোটি মানুষের আর্তনাদ, এটা বৃথা যাবে না। এবং কোনো না কোনো ভাবেই আমরা খুব শীঘ্রই হয়তো সেই মুক্তির ডাক শুনতে পাবো, সেই কাতারে সামিল হব ইনশাআল্লাহ। এই জয় বাংলা স্লোগান আবার মানে কি বলে উচ্চারিত করে, স্লোগান আকারে তুলে ধরে এই আমাদের বাংলাদেশকে আবার উদ্ধার করব ইনশাআল্লাহ। জননেত্রী আমাদের অঙ্গীকার। অবশ্যই সিদ্দিকী ভাই, আপনি খুব সুন্দর করে সাজিয়ে এনেছেন। আজকে আমরা হয়তো শেষ করে দেই, কারণ আপনার অনেক কথা আছে, সেগুলো আরো 2-1টা অনুষ্ঠান করে শুনতে হবে। তবে আমি আপনাকে আবার একবার ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, আপনি এবং আপনার টিম যারা এই বড় একটা কাজ করেছেন। আর আপনার এই যে হিউম্যান রাইটস সংক্রান্ত যে কাজগুলো আপনি করছেন, এটারও আমি সাফল্য কামনা করি। এবং আমি সবাইকে, যারা শুনবেন, যাদের সুযোগ আছে, মোহাম্মদ আলী সিদ্দিকী ভাইয়ের প্রতি হাত বাড়িয়ে দিন, কারণ এসব কাজ আসলে একা একা করা অবশ্যই কঠিন। সহায়তা পেলে, তথ্য পেলে বা অনেক ধরনের, সেগুলো মানে সুবিধা হয় যদি সবাই ওনাকে আমরা যদি হেল্প করি। কারণ আমাদের আসলে মানবাধিকার সংগঠন নাই বলতে, নাই বলা যায়, ছিল না। তো এরকম একটা মহৎ কাজ আপনি হাতে নিয়েছেন সিদ্দিকী ভাই। আজকে শেষ করি, আপনি ভালো থাকবেন, আপনার সাথে আবার সংযুক্ত হব। আর এই শোকের মাসে আমাদের এই অনুষ্ঠান জাতির পিতা বঙ্গমাতা এবং 15ই আগস্টের সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানাই শেষ করছি। আপনি কি আর কিছু বলবেন সিদ্দিকী ভাই? আর 2-1 কথা। না, আমাকে কি বলে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা যে আমাকে একটু কথা বলার সুযোগ দিয়েছেন। আপনার সঙ্গে পরিচিত হওয়ারও সুযোগ আমি পেলাম। আমি অত্যন্ত ভাগ্যবান, কারণ আপনি একজন রাষ্ট্রদূত হয়ে আপনি যে মানে প্রতিবাদী কণ্ঠ, আমরা দেখেছি 71-এর মুক্তিযুদ্ধের সময়ও এরকম আমাদের কিছু কূটনীতিক রাষ্ট্রদূত যারা কি বলে সরকার পদ থেকে পদত্যাগ করে মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিয়েছিলেন। আপনি সে ধরনের একজন মুক্তিযোদ্ধা। আমি আপনার প্রতি স্যালুট জানাই। আপনার মতো এরকম আরো
দেশপ্রেমিক মেধাবী মানুষগুলো সামনে এগিয়ে আসুক, তাহলে আমাদের এই যুদ্ধে জয় ছিনিয়ে আনা আরো সহজ হবে।